আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর একটা প্রশ্নের সমাধানের মাধ্যমে পুরো অধ্যায়টা আমরা কভার করার চেষ্টা করব। তো আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব, আমি বলছিলাম যে আমরা এখানে চারটা জ্যার মাথায় রাখবো। তার মধ্যে তো এই চারটা জ্যারগুলো হচ্ছে নগদান বই অনুসারে ব্যাংক জমা, পাস বই অনুসারে ব্যাংক জমা অতিরিক্ত। তো আমরা আপাতত এই দুইটা নিয়ে কাজ করব। তাই আমি বলছিলাম যখন নগদান বই অনুসারে ব্যাংক জমা বা পাস বই অনুসারে ব্যাংক জমা অতিরিক্ত থাকবে, তখন আমরা কার মতো হব? ব্যাংকের মতো। অর্থাৎ আমি ব্যাংকে অনুসরণ করব। ব্যাংক যদি কোনো কিছু প্লাস করে তাহলে আমানতকারীও প্লাস করবে, ব্যাংক যদি কোনো কিছু মাইনাস করে আমানতকারীও মাইনাস করবে। তো আমরা এই ম্যাথগুলো করার সময় শর্টকাট একটা পদ্ধতি ইউজ করব। শর্টকাট একটা পদ্ধতি ইউজ করব। এই পদ্ধতি হচ্ছে আমরা হাতের ইশারায় ম্যাথটা করার চেষ্টা করব। তো এখানে আমি ডান হাতকে ধরবো হচ্ছে আমানতকারী, বাম হাতকে ধরবো ব্যাংক। অর্থাৎ আমানতকারী ব্যাংক যদি কোনো কিছু প্লাস করে আমানতকারীও প্লাস করবে, ব্যাংক যদি কোনো কিছু মাইনাস করে আমানতকারীও মাইনাস করবে। তা আমরা এটা করি। আমি একটা প্রশ্ন দিয়েছি, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025। বলছে কি সোনালী ট্রেডার্সে 2024 সালের 31 ডিসেম্বর তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তের পরিমাণ ছিল 1,08,300 টাকা, কিন্তু ব্যাংক বিবরণীতে এই ভিন্নতা দেখা দেয়। তো নিম্নে কারণগুলো ব্যাখ্যা করছে ওরা। একটা হচ্ছে পরিশোধের জন্য ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, 28,500 টাকা আদায়ের জন্য ব্যাংকে জমা 17,500 টাকা ও 23,300 টাকা দুটি চেক জমা দেওয়া হয়েছিল। প্রথম চেকটি আদায় হয়েছে ব্যাংক কর্তৃক উপযোগ বিল পরিশোধ 9,800 টাকা, যা নগদান বইয়ে লেখা হয়নি। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে 15,500 টাকা আদায়, যা নগদান বইতে লেখা হয়নি। 13,700 টাকার একটি প্রাপ্য বিল 500 টাকা বার্তায় ব্যাংকে বার্তাকরণ করা হয়েছে, কিন্তু নগদান বইতে পূর্ণ মূল্য দ্বারা ডেবিট করা হয়েছে। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 1,800 টাকা এবং ধার্যকৃত চার্জ 400 টাকা। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 6,800 টাকা। তো এটা একটা পুরোটা ডিটেইলস একটা প্রশ্ন দিছে। তো আবার আমি কয়েকটা এই বেসিক জিনিস মাথায় রাখবো। আমানতকারী যদি ডেবিট করে আমানতকারী কিন্তু প্লাস করে, আমানতকারী যদি ক্রেডিট করে আমানতকারী কিন্তু কি করে? মাইনাস করে। এবার আমি বলছি কি আমরা জ্যাটার উপর ভিত্তি করে ম্যাথটা করব। ক নাম্বার প্রশ্ন বলছে 5 নং দফায় নগদান বইতে কত টাকা বেশি লেখা হয়েছে। 5 নং দফায় বলছে কি 13,700 টাকার একটি প্রাপ্য বিল 500 টাকা পাট্টায় ব্যাংকে পাট্টাকরণ করা হয়েছে, কিন্তু নগদান বইয়ে পূর্ণ মূল্য দ্বারা ডেবিট করা হয়েছে। অর্থাৎ ওরা বলতে চাইলো যে আপনার 13,700 টাকার যে প্রাপ্য বিল এটা আপনি 500 টাকা পাট্টা করছেন। তো 500 টাকা পাট্টা করলে আপনি পাওয়ার কথা হচ্ছে এটা মাইনাস করে। তো এটা মাইনাস করলে আপনার কত হয়? এই 13,200 টাকা। অর্থাৎ আপনি লিখবেন কত? 13,200 টাকা, কিন্তু আপনি পূর্ণ মূল্য লিখছেন। তো পূর্ণ মূল্য লিখছেন মানে বলছে কি আপনি কত টাকা বেশি লিখছেন? তাহলে 500 টাকা বেশি লিখছি। তাহলে আমরা ক নাম্বার উত্তর, আপনি জাস্ট উত্তরটা 500 টাকা লিখে দিলে উত্তরটা চলে গেল। এবার হচ্ছে বলতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো প্রচলিত পদ্ধতি বা একজের পদ্ধতি। এখান থেকে আরেকটা বেসিক প্রশ্ন হচ্ছে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের পদ্ধতি দুইটা। আমি এটা হচ্ছে একটা এই পোস্টের মাধ্যমে অলরেডি আমাদের পেজে বলে দিয়েছি। এটা হচ্ছে কি একটা হচ্ছে একজের পদ্ধতি আর একটা হচ্ছে উভয়জের পদ্ধতি। তো একজের পদ্ধতি হচ্ছে একটা জেরের উপর ভিত্তি করে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। উভয়জের হচ্ছে দুইটা জের দেওয়া হয়, এই দুইটা জেরের উপর ভিত্তি করে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। তারপরে প্রচলিত বা একজের পদ্ধতিতে করব। তাহলে আমরা এই প্রথমে কি করব? আমরা এটা হচ্ছে চার্ট, এটা হচ্ছে নমুনা চার্ট। এখানে আমাদের যেটা হচ্ছে কি নগদান বই মোতাবেক ব্যাংক জমা 1,08,300 টাকা। তাই বলছি যখন এই যেটা থাকবে আমরা কার মতো হবো? ব্যাংকের মতো। অর্থাৎ ব্যাংক যদি কোনো কিছু প্লাস করে আমরাও প্লাস করব, ব্যাংক যদি কোনো কিছু মাইনাস করে আমরাও মাইনাস করব। আমরা আগে হাতের ইশারায় সহজভাবে এই ম্যাথটাকে কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে আগে এগুলো নির্ণয় করে ফেলি। তাই বলছি কি ডান হাতকে আমরা ধরবো আমানতকারী, বাম হাতকে আমরা ধরবো কি ব্যাংক। চলো আমরা এটা করি। তাহলে প্রথমে লিখছি কি পরিশোধের জন্য ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি 28,550 টাকা। তো পরিশোধের জন্য ইস্যু করছে কে? আমানতকারী। আমানতকারী যখন কোনো চেক ইস্যু করে আমানতকারী মূলত তার অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস করে। আমানতকারী তার অ্যাকাউন্ট থেকে টাকা কি করে? মাইনাস করে। কিন্তু আমানতকারী মাইনাস করলেও এই চেকটাও পরিশোধের জন্য যাকে দিছে ও ব্যাংকে এই চেকটা নিয়ে উপস্থাপিত হয়নি, অর্থাৎ ও চেকটা নিয়ে ব্যাংকে যায়নি। আচ্ছা আমানতকারীর যে ক্লায়েন্ট সে যদি এটা নিয়ে না যায়, আচ্ছা আমানতকারী যাকে চেকটা দিছে ওই চেকটা নিয়ে ও যদি
ব্যাংকে না যায় তাহলে ও কি প্রকৃতপক্ষে কোনো টাকা উত্তোলন করছে বা টাকা নিচে নেয় নাই, তাহলে কিন্তু আমানতকারী কি করছে, ও চেক ইস্যু করছে, ও জানে যে টাকা তুলবে, এই জন্য ও কি করছে মাইনাস করছে, কিন্তু প্রকৃতপক্ষে ও ব্যাংকে যায় নাই, তো ব্যাংকের কোনো কাজ হচ্ছে হয়নি, তারপরে কার মতো হচ্ছে ব্যাংকের মতো, তো ব্যাংকের মতো হওয়ার জন্য আমি আবার কি করব প্লাস করব, তাহলে ইস্যুটা চেক ব্যাংক উপস্থাপিত হয়নি, এটা আমরা কি করব প্লাস করব। এটা আশা করি বুঝছি আমরা সবাই। এরপর বলতে আদায়ের জন্য ব্যাংকে 17,500 টাকা ও 23,300 টাকা দুটি চেক জমা দেওয়া হয়েছে, প্রথম চেকটি আদায় হয়েছে, তা আমানতকারী কি করছে আদায়ের জন্য দুইটা চেক দিছে, একটা হচ্ছে আপনার 17,500 টাকা, একটা হচ্ছে 23,300 টাকা। তো এই আদায়ের জন্য যখন আমানতকারী চেক দেয়, আমানতকারী কি করছে, ও জানে যে আদায় করলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়বে, এই জন্য আমানতকারী কি করছে অ্যাকাউন্টে টাকা বাড়ায়, দুটোটা কি করছে প্লাস করছে, অর্থাৎ দুটো চেকের জন্য প্লাস করছে, কিন্তু ব্যাংক আদায় করতে পারছে মাত্র একটা, এটা কোনটা, ও শুধু 17,500 টাকা চেকটা আদায় করতে পারছে, তাহলে ব্যাংক আদায় করছে একটা প্লাস করছে, কিন্তু আমি আমানতকারী প্লাস করছে কয়টা দুইটা। তো এখন আমি যেহেতু ব্যাংকের মতো হবো, আমি নিজে নিজে আমানতকারী দুইটা চেক প্লাস করছি, তা আমি এখন ব্যাংকের মতো হবো, তো ব্যাংক যেহেতু একটা প্লাস করছে আরেকটা কিছু করে নাই, আমি যদি ব্যাংকের মতো হতে চাই তাহলে আমাকে আরেকটা কি করতে হবে মাইনাস করতে হবে, তো আমি দুইটা প্লাস করছি, এখান থেকে একটা কি করে দিব মাইনাস করে দিব, তাহলে এখানে আমরা 23,300 টাকা কি হবে মাইনাস হবে, যেহেতু ব্যাংক এটা আদায় করতে পারেনি। এর মধ্যে ব্যাংক কর্তৃক উপযোগ বিল পরিশোধ 9,800 টাকা যা নগদান বইতে লেখা হয়নি, তা আমার ব্যাংক কি করছে আমার একটা খরচ পরিশোধ করে ব্যাংক মাইনাস করছে, তা আমি আমানতকারী আমি এখন হিসাবভুক্ত করি না নগদান বইয়ে, তা আমি ব্যাংকের মতো হবো, এই জন্য আমি কি করব মাইনাস করব, তাহলে এই জন্য এখানে উপযোগ বিল পরিশোধ এটা কি হবে মাইনাস। পরের লেনদেন আমরা দেখি, বলছে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে টাকা 15,500 টাকা আদায় যা নগদান বইতে লেখা হয়নি, তো ব্যাংক কি করছে প্রাপ্য হিসাব থেকে একটা টাকা আদায় করছে 15,500 টাকা, তো এটা আমি নগদান বইয়ে লিখি না, তাহলে ব্যাংক যখন আদায় করছে ব্যাংক আমার এখানে টাকা বাড়ায় কি করছে প্লাস করছে, তো এখন আমানতকারী ব্যাংকের মতো হচ্ছে, এই জন্য আমানতকারী কি করবে প্লাস করবে। এরপর আসি, তাহলে এটাও কি হবে প্লাস। এবার হচ্ছে 13,700 টাকার একটি প্রাপ্য বিল 500 টাকা বার্তায় ব্যাংকে বার্তাকরণ করা হয়েছে, কিন্তু নগদান বইতে পূর্ণ মূল্য দ্বারা ডেবিট করা হয়েছে, অর্থাৎ আমানতকারী একটা প্রাপ্য বিল ব্যাংকে বার্তা করছে, এটা প্রাপ্য বিল ছিল কত আপনার 13,400 টাকা, তো ও কি করছে 500 টাকা বার্তা যাবে, তাহলে ও আর পাবে কত 13,200 টাকা, অর্থাৎ ওর আমানতকারীর নগদান বইয়ে লেখা উচিত ছিল 13,200 টাকা, কিন্তু ও পুরোপুরি লিখছে, অর্থাৎ ও 13,700 টাকা লিখছে। আচ্ছা এটা কার ভুল, এটা হচ্ছে আমানতকারীর ভুল, তো আমানতকারী ব্যাংকের মতো হচ্ছে, তা এখানে ব্যাংকের কোনো ভুল নাই, ব্যাংক কিন্তু ঠিকই 13,200 টাকা লিখছে, ভুল লিখছে কি আমানতকারী, তা আমানতকারী কত টাকা বেশি লিখছে 500 টাকা, তো এরকম 500 টাকা বেশি লিখে ফেলছে, তা এখন ও ব্যাংকের মতো হবে, যেন 500 টাকা কি করে দিবে মাইনাস, অর্থাৎ এখানে 500 টাকা কি হবে মাইনাস। এরপর প্রশ্ন হচ্ছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 1800 টাকা, তো ব্যাংক সুদ যখন মঞ্জুর করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়ায়, তাহলে ও প্লাস করছে, এই জন্য আমানতকারী কি করবে প্লাস, অর্থাৎ মঞ্জুরকৃত সুদ 1800 টাকা প্লাস হবে। এরপর ধার্যকৃত সুদ, তাহলে ব্যাংক যখন সুদ ধার্য করে, ব্যাংক যখন সুদ চার্জ করে, তখন ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমায়, এই জন্য ব্যাংক যেহেতু মাইনাস করছে আমানতকারী কি করবে মাইনাস। আবার হচ্ছে তাহলে ব্যাংক চার্জ 400 টাকা কি হবে মাইনাস। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 6,800 টাকা, ব্যাংক আমানতকারীর পক্ষ হয়ে বিনিয়োগের সুদ আদায় করছে 6,800 টাকা, তাহলে ব্যাংক যখন আদায় করছে ব্যাংক কি করছে প্লাসটা, আমানতকারী কার মতো হচ্ছে ব্যাংকের মতো, এজন্য ব্যাংক আমানতকারী কি করবে প্লাস, তাহলে এটাও কি হবে প্লাস। অর্থাৎ আমি এখানে কোন কোন দফাগুলো প্লাস করতে হবে, কোন কোন দফাগুলো মাইনাস করতে হবে সব এখানে লিখছি, তা আপনি প্লাসগুলো এখানে বসিয়ে 1 2 3 4 এরকম বসিয়ে তারপরে মাইনাস, এইগুলো সব টোটালটা এখানে আসবে, টোটালটা এখান থেকে এখানে যাবে, তারপরে এটার সাথে এটা টোটাল হবে, তারপরে এখানে মাইনাসের টাকাগুলো এখানে বসবে, তারপরে এখানে টোটাল হয়ে এখানে যাবে, এরপর এই টাকা থেকে এটা মাইনাস করে আপনার যেটা আসবে এটা হচ্ছে আপনার উত্তর। তো উত্তর বের করার পরে আপনার এখানে একটা লাইন লিখতে হবে, এখানে আরেকটা জায়গায় লাইন লিখতে হবে, এটা কিভাবে লিখবেন, এখানে যদি নগদান বই থাকে আপনি এটাকে এখানে পাস বই লিখবেন, এখানে যদি পাস বই থাকে আপনি এখানে কি লিখবেন নগদান বই লিখবেন। আশা করি আপনাদের আরেকটা প্রশ্ন অ্যাড করছে, হচ্ছে কি যেসব লেনদেন নগদান বইতে লেখা হয়নি সেগুলো জাবেদা দাখিলা দাও, অর্থাৎ এখানে কিছু লেনদেন আছে যেগুলো নগদান বইতে লেখা হয়নি, আমরা ওগুলো জাবেদা দিব, তোরা মেনশন করছে এটা কি
3 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার এবং কি 7 নাম্বার। আমরা যখন জাবেদা দিব তখন আমরা মাথায় রাখবো এটা আমাদের প্রত্যেকটা হিসাবে অবশ্যই ব্যাংক হিসাব থাকবে। অর্থাৎ প্রত্যেকটা জাবেদার মধ্যে আমাদের ব্যাংক হিসাবে থাকতে হবে। ব্যাংক হিসাব করে ডেবিট হবে না কি হবে ক্রেডিট হবে। আমরা করে ফেলি এটা, আমরা আমানতকারীর বইতে জাবেদা দিব। তাহলে প্রথমে কত 3 নাম্বার। তাহলে 3 নাম্বার বলছে কি আপনার ব্যাংক কর্তৃক উপযোগ বিল পরিশোধ ৯,৮০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি। আচ্ছা উপযোগ বিল এটা হচ্ছে আমানতকারীর জন্য কি একটা খরচ। তাহলে আমরা জানি খরচ বাড়লে কি হয়, খরচ বাড়লে হচ্ছে খরচ বাড়লে ডেবিট। তাহলে আমরা লিখব কি উপযোগ বিল হিসাব ডেবিট। উপযোগ বিল হিসাব ডেবিট কত টাকা ৯,৮০০ টাকা। টাকাটা কোথা থেকে কমলো, টাকাটা কমছে ব্যাংক থেকে। এই জন্য আমরা লিখব কি ব্যাংক হিসাব ডেবিট ৯,৮০০ টাকা। এবার আমরা আসি 4 নম্বরে। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব থেকে 15,৫০০ টাকা আদায় যা নগদান বইতে লেখা হয়নি। তো ব্যাংক যখন আমার পক্ষ হয়ে টাকা আদায় করছে, ব্যাংক কি করছে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়াইছে। তাহলে কি লিখবো আমি এই জন্য ব্যাংকে যদি টাকা আদায় করে ব্যাংকে টাকা বাড়বে। এই জন্য ব্যাংক হিসাব কি ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট কত টাকা 15,৫০০ টাকা। তো আমি আগে প্রাপ্য হিসাব থেকে টাকা পাবো। তো প্রাপ্য হিসাব থেকে যদি আমি টাকা নিয়ে ফেলি তাহলে প্রাপ্য হিসাব কমে যাবে। সম্পদ কমে গেলে কি হয় ক্রেডিট। এই জন্য হবে কি প্রাপ্য হিসাব ক্রেডিট কত 15,৫০০ টাকা। এরপর আমরা লিখি 6 নাম্বার। 6 নাম্বারে কি বলছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 1800 টাকা, ধার্যকৃত চার্জ কত 400 টাকা। তো ব্যাংক যখন সুদ মঞ্জুর করে ব্যাংক তখন সুদের হচ্ছে আমানতকারীর জন্য আয়। তো এই সুদের জন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়বে। এই জন্য মঞ্জুরকৃত সুদ হবে ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট কত টাকা 1800 টাকা। এটা সুদ মঞ্জুর। এরপরে সুদটা হচ্ছে আমানতকারীর জন্য আয়। এজন্য ব্যাংক সুদ আয় ক্রেডিট 1800 টাকা। আবার এখানে একটা ব্যাংক ধার্য চার্জ আছে। চার্জ করলে কি হয় এটা আমানতকারীর জন্য খরচ। তাহলে ব্যাংক চার্জ কি হবে ডেবিট। ব্যাংক চার্জ ডেবিট কত টাকা কাটলো 400 টাকা। এরপরে এই টাকাটা কাটবে থেকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে। এই জন্য কি হবে ব্যাংক হিসাব ক্রেডিট 400 টাকা। আশা করি আমরা এই তিনটা আমাদের কাছে ক্লিয়ার। আমরা এবার পরেরটা করি। পরেরটা লিখলো কি ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 6,800 টাকা। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 6,800 টাকা। তো বিনিয়োগের সুদ যখন ব্যাংক আমাদের পক্ষ হয়ে আদায় করে ব্যাংক এটা আমাদের অ্যাকাউন্টে টাকা বাড়ায়। তো ব্যাংকে যদি অ্যাকাউন্টে টাকা বাড়ে তাহলে জন্য কি হবে ব্যাংক হিসাব ডেবিট কত টাকা হবে ব্যাংক হিসাব 6,800 টাকা। এটা আমানতকারীর জন্য আয়। তাহলে আয় বাড়লে কি হয় ক্রেডিট হয়। তাহলে বিনিয়োগের সুদ ক্রেডিট 6,800 টাকা। আশা করি আমাদের কাছে জাবেদাও ক্লিয়ার। এখন ব্যাংক সমন্বয় করে একটা ম্যাথ করালাম। এই ম্যাথটা আমাদের কাছে ক্লিয়ার। আমাদের এই ম্যাথের সমাধান আমরা আমাদের ফেসবুক পেজের কমেন্ট বক্সেও দিব। সেই সাথে আমরা এই ভিডিও একই সাথে আমাদের ইউটিউব চ্যানেলেও দিব। আপনারা ওখানে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।